আজকে 3 দিন পর অফিসে যাচ্ছি। শুক্র শনি রবি 3 দিন ছুটি থাকার কারণে অফিস হয় নাই, তো আজকে যাচ্ছি। কিন্তু শুরুতে এত জ্যাম বলার বাইরে, কারণ সব অফিস আদালত আজকে খোলা, এই জন্য রাস্তাঘাটে জ্যামও বেশি। আর দেখেন 14 নম্বর মোড় থেকে শুরু করে ইসিবি পর্যন্ত এরকম করা জ্যাম থাকে, এটা প্রতিদিনের একটা রুটিন। তো তারপরেও আজকের দিনটাই বেশি, কারণ অনেক যানবাহনের চাপ, যার কারণে জ্যামটা একটু বেশি। আর বিশেষ করে এই এলাকাতে অটোগুলো চলে বেশি, যার কারণে জ্যাম খাইতে হয়। আর এই যে কিছু পিক আপ আছে, এরাও মাঝে মধ্যে ঢুকায় দেয় যেই দিক সেদিক দিয়ে, যার জন্য জ্যাম। এই চিপা রাস্তায় যখন এই যে বাসগুলো আসে, এই সময় যে ভাই আবার জ্যাম সৃষ্টি হয়, অসম্ভব রকমের জ্যাম। এই জন্য এই রোডটাতে বেসিক্যালি যখন আসা যাবে আসবেন, তখন দেখা যাবে যে একটু চেষ্টা করতে হবে যেন টানটুন দিয়ে দ্রুত বেরোতে পারেন, তা নাহলেই জ্যাম খাবেন। আর এই যে প্রাইভেট, এর আগে উঠতে পারবো না, যাইতে পারবো না, সমস্যা আগে উঠতে গেলেও গাড়ি আসবে, যেতে পারবেন না। ওভারটেক করাটা সবচেয়ে টাফ এই রোডটাতে। তারপরও ঠেলা ঠুলা দিয়ে এখন বেরোতে হয়, কী করার। আর সকালবেলা গাড়ি ঘোড়ার চাপটা একটু বেশিই থাকে অফিস টাইমে। এখন প্রায় 8:45 মতো বাজে, এখনও তো মেইন রোডে যেতেই পারলাম না। জানি না মেইন রোডের কী অবস্থা হবে, তবে মনে তো হচ্ছে জ্যাম পাবো অবশ্যই। দেখি সামনে আগাতে থাকি কী অবস্থা হয়। যেটা ভাবছিলাম সেটাই, মেইন রোডগুলোতেও গাড়ির চাপ, সকাল সকাল চাপ খাইতে হচ্ছে। বাবা, এদিকে এমপিও আছে দেখি, মিলিটারি পুলিশ। ভাবছিলাম হয়তোবা সকালে একটু টানটুন দিয়ে এই রাস্তা দিয়ে বাইরেতে পারবো, কিন্তু তার পারলাম কই। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, আমার এই DJI Action 5 Pro যেটা, এইটাতে এখন আমার মনে হচ্ছে কালার গ্রেডিংয়ের জন্য বা ভালো একটা কালার পাওয়ার জন্য ND ফিল্টারটা ব্যবহার করতেই হবে, তা নাহলে হবে না। আর একটা ND ফিল্টারের দাম প্রায় 5,500 টাকা, খাজনার চেয়ে বাস নাই। আরে ভাই রে, উফ, যাক বেড়ে গেছে মোটামুটি। আচ্ছা, যেটা বলতেছিলাম, ND ফিল্টারের দাম হচ্ছে DJI Action 5 Pro, এর জন্য হলো 5,000 টাকা। তো এখন চিন্তা করছি ND ফিল্টার একটা নিতেই হবে, কারণ পারফরমেন্স ভালো পেতে গেলে এটা একটু দরকার। ND ফিল্টারের হচ্ছে যেটা x16, এই ND ফিল্টারটা ইউজ করলে কালার গ্রেডিংটা একটু ভালো হয়। তো চিন্তা করছি এই জন্যই যে ND ফিল্টারটা নিতে হবে। আর মাত্র তো শুরু করলাম, দেখি রেগুলার। ওরে বাবা রে, এই চাপ খাওয়াটাই হচ্ছে সবচেয়ে সিরিয়াস, এটা আর ভালো লাগে না চাপ খাইতে। এখন মোটামুটি পার হইতে পারলে বাঁচি। আর পাশাপাশি আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হলো গিয়ে বোকার মতো এখানে দাঁড়ায় রয়েছে এমন ভাবে। কেন তুই একটু টান দিয়া বাইরে গেলে কি হইতো? প্রাইভেট দাঁড়াইছে, ও দাঁড়ায় রয়েছে। মানুষ একটু চোখ কান খোলা রাখে না, চোখ কান খোলা রাখলেই কিন্তু যে আমার যাওয়া যায়। এই দেখেন পুরা রাস্তাটা ব্লক সকালবেলায়, শুধু প্রাইভেট আর প্রাইভেটগুলো একটা বাচ্চার জন্য একটা করে গাড়ি, এতে করে যার 2টা বাচ্চা 2টা গাড়ি, এই এতগুলো প্রাইভেট শহরে হইছে বলার বাইরে। বাপরে বাপ, মানুষ বলে ঢাকা শহর
বা বাংলাদেশ গরিব, যদি গরিবই হবে তাহলে এত প্রাইভেট কার থাকতো না, তাই না? যাক, এখন দেখি সামনে কি অবস্থা। এখন মনে হয় এরকম চিপা চাপা দিয়ে যাইতে হবে, এছাড়া কিছুই করার নাই, কারণ জ্যাম আপনার পিছু ছাড়বে না আজকের দিনে, বিশেষ করে 3 দিন পর অফিস খোলাতে যে চাপ। আর এই বাসগুলোর জন্য আসলে একটা লেনই আলাদা করতে হবে, যে এরা যেন মেইন লেনে না ঢুকতে পারে, কারণ মেইন লেনে যদি ঢোকার পরই আবার তারা বামে চাপ দেয়, চাপ দিয়ে কী করে যাত্রী চলার চেষ্টা করে, তখনই এই পিছের যদি একটু ব্রেক করে 10 সেকেন্ড পিছে দাঁড়ায় গেছে 500 গাড়ি। এইভাবেই জ্যামগুলো লাগে মূলত। আর এদের তো মাশাল্লাহ, এদের যদি কেউ ধাক্কাও মারে তাও এদের কোনো সমস্যা নেই। ভাই রে ভাই, সাবধানে রে ভাই, একটু দেখে শুনে ডানে বামে চাপ দিতে হবে। যাক, সর্বশেষ ব্রিজ উঠে গেছি, এখন সামনের কি অবস্থা যে আল্লাহই জানে। যাইতে থাকি, দেখি যত দূর পারি। আর আরেকটা ব্যাপার বলি, আমার MT-15 বিশেষ করে কিছুদিন যাবৎ মাইলেজের অবস্থাটা খুবই বাজে পাচ্ছি, কেন বুঝি না। সার্ভিসিং টাইমলি করা হয়, তারপরে একটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে চাকার প্রেশারটা আমার থাকে না, কিছুদিন পরই চাকার প্রেশারটা লো হয়ে যাচ্ছে। এইটার আসলে কারণ আমি বুঝতে পারতেছি না। তো আমার মনে হয় যে জেল একটা ভর্তি হবে। কি ব্যাপার, রাস্তায় এই অবস্থা, 2টা বাস চাপাচাপি করতেছে, তার মানে সামনে রাস্তা অবস্থা ভয়াবহ। এটা হচ্ছে ইঙ্গিত, তাহলে অবশ্যই বাস টান দিয়ে বাইরে যেত। তো চাকার প্রেশার না থাকার কারণে জেল যদিও নাই নতুন টায়ার, কিন্তু মনে হচ্ছে জেলটা ভর্তি হবে, তাহলে টায়ারের প্রেশার থাকতেছে না। আমি 15-20 দিয়ে গাড়ি চালাচ্ছি, এটাতে করে আমি টপও ভালো পাচ্ছি না। আমার বাইকের সর্বোচ্চ টপ পাচ্ছি 20, এর বেশি টপ পাচ্ছি না। মাইলেজ প্রায় 34-33। এখন এটা কি কারণে আমি বুঝতে পারতেছি না, ভাবছি কিছুদিন পরে এখন আপনার কি বলে একটা ইয়ামাহা অথরাইজ সার্ভিসিং সেন্টার থেকে একটা চেক দেবো, দেখি কোনো প্রবলেম আছে কি না। ও শিট, কি অবস্থা রে বাবা, রে বাবা, দেখতে পাচ্ছেন বামে? ও মাই গুডনেস, অবস্থা খারাপ, রাস্তায় গাড়ি স্টাক ফুললি। রে বাবা, রে বাবা, সকালবেলা যদি এই অবস্থা হয় সারাদিন কী হবে চিন্তা করতে পারছেন আপনি? এই দেখেন বামে, এই যে দেখছেন কি অবস্থা, কঠিন অবস্থা। দ্যাট মিনস আপনার এই জ্যাম চলে গেছে অলরেডি মহাখালী পর্যন্ত, এই যে গাড়িগুলো ফুললি স্টাক। আল্লাহই জানে আবার আজকে কোনো আন্দোলন কি না, কারণ কয়েকদিন ঢাকা শহর ফাঁকা ছিল, এখন আবার শুরু হয়েছে এরকম অবস্থা। ঢাকা শহরে বাইক চালাতে গেলে আপনাকে সবচেয়ে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো মেজারমেন্ট। আপনার কি বলে এটাকে, আপনার ডানে বামে এবং সামনে পিছে কতটুকু জায়গা দরকার একটা বাইককে টার্ন করতে, একটা বাইককে ডানে বা বামে চাপানোর জন্য। এই জ্ঞানটা যার প্রপারলি আছে সে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দিকে চাপ দিতে পারবে, কারণ এই মেজারমেন্টটা খুবই জরুরি। যেমন আমার MT-15 বাইক, ছোট বাইক, আমি ধাম করে একটা দিকে মাথা বাঁকা করে দিলেই আমি বুঝতে পারি যে আমার ডানে যেই গাড়িটা আছে সে আসলে স্লো করছে কিনা। যখন দেখে হ্যাঁ স্লো করছে, তখন আমি টান দেওয়া বাইরে যাই, কারণ আমি বুঝতে পারি যে আমার এতটুকু মেজারমেন্ট ঠিক আছে। আর এই মেজারমেন্টটা যদি আপনার একবার আয়ত্তে এসে যায়, তাহলে মনে করেন যে আপনি চিপা চুপা গলিমুলি দিয়ে যে কোনো সময়, যেমন এই যে আমার সামনের গাড়িটা দেখতেছেন, সে অল্প একটু চিপা হলেই কিন্তু সে পা নামাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। যেমন এই যে ভদ্রলোক পা নামাইছে, আমার মনে হয় না আমার এখানে পা নামানোর দরকার আছে, আমি কিন্তু চলে যাচ্ছি। তো এই মেজারমেন্টগুলোই সবচেয়ে বড়।
আর ঢাকা শহরের মধ্যে গাড়ি চালাতে গেলে বিশেষ করে বাইক, যার যত মেজারমেন্ট ভালো সে তত ভালো চালাতে পারবে। কারণ আপনার গাড়ির আয়ত্ত যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন পা না নামিয়ে। সো এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। এতে করে আপনি অনেক চিপা চাপা সহজেই চলে যেতে পারবেন এবং আগে থাকতে পারবেন। দেখা যাচ্ছে যে জ্যামটা আপনি ওইভাবে পাবেন না। তো এটা সব গুরুত্বপূর্ণ একটা দিক আমার মনে হয়। আর আরেকটা ব্যাপার হলো যে আপনার এই বসার যে সিটিং মানে ক্যাপাসিটি, এই সিটিংটাকে আপনার সুন্দর হতে হবে। আপনি যদি একটু ডান দিক একটু বাম দিক কাত হয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার ন্যারো রোডটাতে যখন ড্রাইভ করবেন তখন কিন্তু আপনি হাত কাঁপাকাঁপি করবে, হ্যান্ডেল একটু কাঁপাকাঁপি করবে, অথবা দেখা যাবে যে আপনার গাড়ি একদিকে একটু বাঁকা হওয়ার কারণে ওই দিকে টানতেছে গাড়ি। এতে করে আপনি সরু রাস্তাগুলোতে সবচেয়ে মানে সুন্দর মতো মুভ করতে পারবেন না, আপনাকে পা নামাতেই হবে। মানে আপনার মধ্যে এই কনফিডেন্সটা গ্রোই করবে না। সো আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন, বসার পরে যদি রাস্তা ফাঁকা থাকে আপনি হাত একটু একটু গাড়ির স্পিডে তুলে দেখবেন, যখন হাত দুইটা ছেড়ে দেবেন তখন কিছু সময়ের জন্য 2 সেকেন্ডের জন্য, তখন দেখবেন যে গাড়ি এক সাইডে টানে কি না। যদি দেখেন এই যে দেখেন মানে মারামারি শুরু করে দিছে যাওয়ার জন্য, কেরে ভাই আমি যাই, আমি তো সিরিয়ালে আছি, তোর যদি এত তাড়া থাকে তাহলে আমার আরেকটু আগে যায় ঢোক, পাশাপাশি ঢোকার তো কিছু নেই, এত তাড়াতাড়ি করার কি আছে। একটা মানুষের ইমার্জেন্সি থাকতে পারে, ওকে দ্যাটস ইট, দ্যাটস গুড, বাট আপনাকে সেই স্পেস নিয়েই ঢুকাইতে হবে গাড়ি। আপনার স্পেস নেই, এটার মধ্যে আপনি এসে জোরাজোরি করতেছেন, তাইলে হইল? তো যাক, এখন যেটা বলতেছিলাম, এই সিটিং ক্যাপাবিলিটি হচ্ছে অনেক সুন্দর একটা বিষয়। দেখবেন যে আপনি যখন এই সিটিং পজিশনটা আপনার একদম সুন্দর মতো বসতে পারবেন, তখন আপনার মনে হবে যে না আমি এর মধ্যে দিয়ে যেতে পারবো। কারণ আপনার গাড়ির ব্যালেন্স থাকবে সুন্দর, তখন আপনার গাড়ি ডানে বামে কোনো দিকে টানবে না। তখন কি হবে, আপনি গাড়িটা রাইড করে মজা পাবেন একটা, আপনার পা নামাতে হবে না। আপনি ছোটো ন্যারো রাস্তা দেখলেও মনে হবে না আমি এই দিক দিয়ে চলে যেতে পারবো, এই কনফিডেন্সটা তখন আপনার চলে আসবে। আর আজকে যে জ্যাম, মানে এই জ্যামের মধ্যে মনে করেন যে গাড়ি চালায় আসা, প্রথমত তো গাড়ির লাস্ট মানে আমাদের MT-15 আরেকটা ব্যাপার বলি, MT-15 ইঞ্জিনটা যদি 50-এর নিচে আপনি অ্যাভারেজে সবসময় টানেন, 50-এর নিচে 40, 35 to 45 এই টাইমটাতে টানলে দেখবেন যে আপনার ইঞ্জিনটা হিট হয়ে গেছে, সবসময় ফ্যানটা চলে। বাট আপনি যখন 50 থেকে উপরে টানবেন তখন কিন্তু আপনার এই ইঞ্জিন কুলেন্ট যেই ফ্যানটা আছে এইটা কিন্তু আর ঘোরে না, তার মানে ইঞ্জিন আপনার স্মুথ থাকে। কারণ এইটা বাতাসও লাগে রেডিয়েটরে, এই জন্য ঠান্ডা থাকে। আর তা নাহলে এই 50-এর নিচে গাড়ি চললেই গরম। আর MTর যখনই আপনার ইঞ্জিনটা গরম হবে তখন ফ্যান অটোমেটিকলি চালু হয়ে যাবে, তখনই বাতাসটা এসে সরাসরি আপনার পায়ে লাগে, তখন মনে হচ্ছে একদম সামনে আপনার আগুন জ্বলতেছে, ওই তাপটা আপনার এসে পায়ে লাগতেছে, এরকম একটা ফিল হয়। আমি যখন ফ্যামিলি নিয়ে কোথাও ট্যুর করি, মাঝে মাঝে মেয়ে সামনে বসে থাকে, ওই সময়টাতে হয় কি, দেখা যাচ্ছে মেয়ে বলে বাবা পায়ে গরম লাগছে, তখন বুঝি যে হ্যাঁ এই ফ্যানটা চালু হয়েছে। আর এটা মূলত হয় দেখা যাচ্ছে যানজটের মধ্যে 30, 40 বা 45 টানলে তখন আপনার এই ইঞ্জিনটা গরম হয়ে যায়। তো এই হলো MTর কন্ডিশন। আর আমার MT মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি টপটা পাচ্ছি না, সর্বোচ্চ 30-এর মতো পাচ্ছি, 30ও না 25 বলা চলে, এরকম পাচ্ছি। তো কেন জানি না, আমার তো বিশ্বাস ছিল বা আশা ছিল যে এটাতে হয়তো আমি 30-35 পাবো, কিন্তু পাইনি এখনও। আর যদিও এরকম দেখার সুযোগ হয় না, কারণ 30, 35 বা 40 তুলতে গেলে আপনাকে একদম ফ্রন্ট সাইডে নুয়ে থাকতে হবে পিক আপ ঠেকানোর পরে। আর এটার জন্য তো একটা লং ডিস্টেন্সের স্ট্রেট রোড হতে হবে, এবং সেটা হচ্ছে গাড়ি ঘোড়া ফ্রি, সেটা নাই, এরকম একটা কন্ডিশন। তো এরকম রাস্তা পাইতে গেলে আপনার মাওয়া বা চিটাগাং রোড তাও হয় আছে মাওয়া রোডটাতে, কিন্তু ওইদিকে যাওয়াও তো ওইরকম হয় না, এই টেস্টটা চেকও করা হয় না। সো এই বিষয়, তো আজকের যে অবস্থা, টুকটুক করে এখন অফিসে যেতেই হবে, কিছু করার নেই, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ। আর এই জ্যাম, প্রথমত জ্যাম, দ্বিতীয়ত হচ্ছে একটা ভ্যাপসা গরম।
এই ব্যবসা গরমের কারণে আরও সবচেয়ে অশান্তিটা বেশি। ব্যবসা গরমটা যদি না থাকতো তাহলে স্মুথলি একটু যাওয়া যাইতো। কারণ ব্যবসা গরমের মধ্যে আপনার যখন রাইড করবেন তখন একে তো গরম, দ্বিতীয়ত জ্যাম, মানে টোটালি একটা বিরক্তির বিষয় হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, হয়তো আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, তখন কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।